সূর্য উদিত হল। দিনের প্রভাতে আস্তে আস্তে কিরণ ছড়াতে লাগলো বুড়িগঙ্গা নদীর পাশ ঘিরে। আমি তখন এক কাপ চায়ে চুমুক দিলাম। সকালের এক কাপ চা যেন আমার হৃদয়কে প্রশান্তি করে তোলে। এক কাপ চা জীবন আমার যেন আনন্দে ভরে গেল। বেরিয়ে গেলাম বুড়িগঙ্গা নদীর তীরে এবং তার ইতিহাস বলতে লাগলাম নতুন আঙ্গিকে। চলুন শুনে আসি বুড়িগঙ্গা নদীর ইতিহাস। বুড়িগঙ্গা নদী আজ আপনাদেরকে বলবো ঢাকার জন্মদাত্রী নদীর ইতিহাস থেকে বর্তমান ইতিহাস পর্যন্ত। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ভারতের বুক তীরে বয়ে চলা এক নদীর নাম গঙ্গা। ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের সীমানা ভাগ হওয়ার অনেক আগেই গঙ্গা নদীর একটি শাখা পূর্ব বাংলার শস্য শ্যামল প্রকৃতির বুক তীরে বঙ্গোপসাগরে শেষ ঠিকানা করে নিয়েছিল। নিহারঞ্জন রায় তার বাংলার ইতিহাস বইয়ের বুড়িগঙ্গার ব্যাখ্যা উল্লেখ করে বলেছেন, পদ্মার প্রাচীনতম প্রবাহ পথের নিশানা সম্বন্ধে নিঃসংকোচে কিছু বলা যায় না। ফান ডেন ব্রোমের 1680 নকশায় দেখা যাইতেন পদ্মার প্রশস্তর প্রবাহীর গতি ফরিদপুর বাগরাগঞ্জের ভিতর দিয়ে দক্ষিণ শাহবাজপুরের দিকে। কিন্তু ওই নকশাতে আরেকটি প্রাচীন পথেরও ইঙ্গিত আছে। এই পথটি রাজশাহীর রামপুর বোয়ালিয়ার পাশ দিয়ে চলনবীরের ভিতর দিয়ে ধলেশ্বরী খ্যাত দিয়ে ঢাকার পাশ গিয়ে মেঘনা খাড়িতে গিয়ে সমুদ্রে মিশিত। ঢাকার পাশেই নদীটিকে যে বুড়িগঙ্গা বলা হয় তাহা ওই কারণেই। ওই বুড়িগঙ্গায় প্রাচীন গঙ্গা অর্থাৎ পদ্মা খ্যাত। গঙ্গার এই বুড়িমা গঙ্গা থেকে আলাদা হয়ে গেছে অনেক আগেই। গঙ্গোত্রী হিমবাহের সাথে লেনাদেনা চুকে গেলেও নামের সাথে গঙ্গা শব্দটি শখানেক বছর ধরে জুড়ে রেখেছে এই নদী। মাঝে মাঝে এই নদী দেখেছে কত পরিবর্তন। মোগল সুবাদাররা অনেকেই এই নদীর প্রেমেই পড়ে গিয়েছিলেন। বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে জমজমাট ঢাকা নগরী। নদীর তীরে ঘেঁষে ওঠা এই জনপদকে আরেকটু রাঙিয়ে দিতে রাতে নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মোগল সুবাদাররা। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোগল সুবাদার মুকাররম খান। বর্ষাকালে এই নদীর তীরে জনপদকে জলমগ্ন ভেনিস নগরীর সাথে গুড়িয়ে ফেলতেন অনেকেই ইউরোপীয় বণিক। এমনকি গত শতাব্দীর 50-এর দশকেও বুড়িগঙ্গার স্বচ্ছ পানি ঢাকার সেই আদি জনপদকে বিনামূল্যে ভেনিস দেখার ব্যবস্থা করে দিত। নদীর অধুরে এখন যেখানে নারীনন্ধা, ঢাকার ইতিহাসে আদিকালে সেই এলাকায় নাম ছিল নারায়ণ দিয়া বা নারায়ণদী। প্রচলিত ঢাকাইয়া বাংলার দ্বীপের অপভ্রংশ দ্বারাই দিয়া বা দ্বীপ। বর্ষাকালে এই এলাকায় জলমগ্ন দ্বীপের মতো দেখাতো বলে লোকেরা হয়তো কোনো এককালে এই এলাকার নাম দিয়ে দিল নারায়ণদেনের দ্বীপ বা ঈশ্বর প্রদত্ত দ্বীপ। বুড়িগঙ্গার স্রোতের সাথে পাল্লা দিয়ে সময়ে পেরিয়ে যেতে থাকে। এই সময়ের ক্ষুধার্ত গর্ভে নদীর তীরে গড়ে ওঠা বহু অট্টালিকাকে নিজের পেট টেনে নেয়। মিল ব্যারাকের পুলিশ ট্রেনিং স্কুল চলে গেছে রাজারবাগে। এরাও অনেক আগে ঘুরধারা স্রোতে ছিল ব্যারাকের কাছের আলমগঞ্জের পাঠানকোট বা পাঠান দুর্গের মতো অনেক সুরম্য কারুকার্যময় অট্টালিকা আর দুর্গ হারিয়ে গেছে। 1984 সালে মিল ব্যারাকে পূর্বাংশ স্থাপন করা হয়েছে ট্রাফিক স্কুল সেন্ট। মোগল আমলে থেকেই নদীর তীরে গড়ে ওঠা ঢাকা শহরের উন্নয়ন করা হয়েছিল, কিন্তু সেই আমলেই খরস্রোতা নদীর তীরে স্থায়ী বসতি স্থাপন করা ছিল বেশ মুশকিল। তাই ঢাকার কমিশনার স্যার থমাস ব্র্যাগল্যান্ড বুড়িগঙ্গার তীরে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিলেন। 1864 সালে সেই সময়টাতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নদীর তীরে যে বাড়িঘরগুলো আছে তাদের সামনে দিক অনেকখানি বাধাই করে দেওয়া হবে। এতে নদীর পার দেখতে অনেকটা স্ট্যান্ডের মতো দেখাবে। কেমন দেখাবে তার চেয়ে বড় কথা ছিল এই বাঁধ কাজ করবে কিনা। বাঁধের শুরু হওয়ার পর দেখা গেছে নদীর পার পুরোপুরি বাঁধিয়ে দিলে শহরের লেভেল নদীর থেকে
উঁচু থাকবে। প্রথম বছর বাঁধ হাঁটাহাঁটি পা করে নর্থ ব্রক হল ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এগিয়ে যায়। ঢাকার বেশ কিছু লিখিত ইতিহাস থেকে জানা যায়, সরাসরিভাবে পুরো বাঁধ নির্মাণে খরচ কুলিয়ে উঠতে না পারায় ঢাকার ধনী ব্যক্তিরা বাঁধ নির্মাণে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। বাঁধের পূর্ব অংশটুকু তৈরি হয়েছিল রূপলাল আর রঘুনাথ সাহার যৌথ উদ্যোগে। পশ্চিমের অংশের কাজ সহায়তা করেছিলেন নবাব আব্দুল গনি। বাদ বাকি মাঝের অংশটুকু নির্মাণ করেছিল সরকারি খরচে। এভাবে তৈরি হয়ে থাকে বাগবান বাঁধ। পরে বিভিন্ন সময় প্রয়োজনীয় সাথে পাল্লা দিয়ে বাঁধের পরিধি বাড়তে থাকে। তবে ব্যক্তিগত উদ্যোগে বাঁধের যে অংশটুকু নির্মিত হয়েছিল সেগুলো কেউ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। তবে বাঁধের মালিকানা হস্তান্তর না করলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে কর্তৃপক্ষের কাঁধে। তবে বাঁধের মালিকানা হস্তান্তর না করলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে কর্তৃপক্ষের কাঁধে। সময়ে সময়ে বুড়িগঙ্গার তার গতিবেগ বদলেছে। ব্ল্যাকব্যান্ডের বাঁধের প্রেমে বাধা হয়নি এই নদীকে। 1864 সালে যে বুড়িগঙ্গা বয়ে যেত লালবাগ কাল্লা, রায়েরবাগে আর পিলখানা ঘাটের ধার ধুয়েছে, সময়ের সাথে সেই বুড়িগঙ্গা সরতে থাকে দক্ষিণে, উত্তর দমতে থাকে পলিজমি, ধর্ম দিতে থাকে শহরের পর শহর। মোগল, ব্রিটিশ আর পাকিস্তান আমলে পেরিয়ে গেছে বুড়িগঙ্গার সন্তান। ঢাকার বয়স দাঁড়িয়ে গেছে 400 বছর। ব্যাকল্যান্ড বাঁধের তীরে ঘরে ওঠা এই শহরে উন্নয়নের জঞ্জাল এই নদীকে একটু একটু করে ধ্বংস করে দিয়েছে। চামড়া শিল্পে বাংলাদেশে পৌঁছে গেছে এক অন্যতম উচ্চতায়। 2014 থেকে 2015 অর্থ বছরে চামড়া রপ্তানিতে বাংলাদেশ $1 মিলিয়ন মার্কিন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কিন্তু এই চামড়া শিল্পের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে থাকা হাজারীবাগের ট্যানারিগুলো থেকে অশোধিত বর্জ্য এসেছে বুড়িগঙ্গায়। সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী 5 শতাধিক ট্যানারির 4.75 মিলিয়ন টিলার বিষাক্ত বর্জ্য এসে বুড়িগঙ্গাতে এসে পড়েছে। ট্যানারি থেকে বাদ যাওয়া চামড়ার অংশ থেকে শুরু করে বিষাক্ত সব ভারী ধাতুর শেষ ঠিকানা এই বুড়িগঙ্গা। অনেক কম মূল্যে চামড়া প্রক্রিয়াজাতকরণ করে বিশ্ববাজারে এনেছে স্থান ধরতে গিয়ে আমরা বুড়িগঙ্গার তীরে ঘরে তুলেছি ট্যানারি, যার অপরিশোধিত বর্জ্যের প্রতিটি ফোঁটা এই নদীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডের গ্রিস কস আর ব্র্যাকথিন ইনস্টিটিউট এর দেওয়া তথ্য অনুসারে হাজারীবাগ এবং আশপাশের এলাকায় পৃথিবীর দূষিত স্থানগুলোর মাঝে পঞ্চম। এই নদীকে কেন্দ্র করে ঢাকা ওঠে অন্যতম বৃহত্তম বাণিজ্যিক নগরী। পণ্য আদান প্রদান থেকে শুরু করে যাত্রী পরিবহন সময়ের সাথে পাল্লা দিয়ে সবই বাড়তে থাকে। জলযান আর গৃহস্থলী থেকে প্রতিদিন প্রায় 21,600 টন মিটার কঠিন বর্জ্য ঠাঁই হয় বুড়িগঙ্গায়। শুধু কি তাই, ট্যানারি, জলযান আর গৃহস্থলী বর্জ্য নদীর তীর জুড়ে গড়ে উঠেছে ছোট বড় পোশাক শিল্প প্রতিষ্ঠান। সেসব প্রতিষ্ঠান থেকে নির্গত রাসায়নিক পদার্থ, রং আর বিষাক্ত দ্রব্যের এই নদীকে কোনো জলজ প্রাণীর বসবাসের অনুপযোগী করে দিয়েছে। বুড়িগঙ্গার পাশ দিয়ে যেখানে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে গেছে, সেখানে কি আদৌ কোনো পানি বেঁচে থাকা সম্ভব? সদরঘাট সহ বিভিন্ন এলাকায় পানির নমুনা সংগ্রহ করে দূষীভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে গেছে। বেড়ে গেছে বিষাক্ত পদার্থের পরিমাণ। শুধু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নয়, পানির বিশুদ্ধতা নির্ণয়ের যত ধরনের সূচক আছে, সব ধরনের সূচকেই বুড়িগঙ্গার পানির জড়িত প্রাণী বসবাসের অনুপযোগী। এই পরিমাণ বিষাক্ত পদার্থ আর ভারী ধাতুর অযোগ্যর মধ্যে কোনো জলজ প্রাণী বেঁচে থাকা যে কঠিন তা আসলে উপলব্ধি করা যাচ্ছে হারে হারে। মাছ তো দূরে থাক, সাধারণত অন্য কোনো জলজ প্রাণীর অস্তিত্ব চোখে পড়ে না এই নদীতে। তবে শহর থেকে যত দূর যাওয়া যায় এই নদীতে দূষণের মাত্রা ততই কম। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে নদীতে দূষণের মাত্রা তুলনামূলক কম আসে। যে নদীর হাত ধরে গড়ে উঠেছে ঢাকা শহর, সেই নদীর যদি মরে যায় তাহলে ঢাকা কি বেঁচে থাকবে? প্রশ্ন আপনাদের কাছে। নদীর তীরে দূরে গড়ে ওঠা সকল শিল্প কারখানাকে অবিলম্বে তাদের বদ্ধ পরিশোধ করে নদীতে
ফেলতে বাধ্য করতে না পারলে এই নদীকে বাঁচিয়ে তোলা খুবই কঠিন। পলিথিনের অবহেলাযোগ্য পরিণত হওয়া এই বুড়িগঙ্গাকে বাঁচিয়ে তুলতে দরকার সরকারের উদ্যোগ, পাশাপাশি জনসচেতনতা, পাশাপাশি দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করতে হলে তাকে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নদীর তীর দূরে বসবাস করা কিংবা নদীর উপর অবলম্বন করে বেঁচে থাকা মানুষের দূষণের ব্যাপারে সচেতন করতে হবে। অন্যথায় প্রতিদিন একটু একটু করে এই নদীর মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর এই মৃত্যুর জন্য দায়ী থাকবে আমরা সাধারণ মানুষ। উইকিপিডিয়ার তথ্য মতে বুড়িগঙ্গা নদীর ইতিহাস। ব্রহ্মপুত্র আর শীতলক্ষা পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশে গেছে। পরে গঙ্গার সেই ধারাটি গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংমিশ্রণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথ প্রচলিত হতে বলেই এর নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি, কলাতিয়া এর উৎপত্তি স্থল। বর্তমানে উৎসটির ভরাট হয়ে পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিল বাংলাদেশ সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যেসব অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুসবাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্য সৃষ্টি হতো। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা নদীতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখা যায় ভ্যানিসের মতো। তবে বুড়িগঙ্গার আগে ঐতিহ্য এখন আর নেই। কালের পরিবর্তন দখল করা যাচ্ছে বুড়িগঙ্গা নদীটি। বুড়িগঙ্গা সাইকুলে 330 কিলোমিটার দীর্ঘ, গড়পত্রা 400 মিটার প্রশস্ত, গভীরতা 45 মিটার। 1884 সালে এই পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ 2902 কিউসেক। তবে বর্তমানে বুড়িগঙ্গার পানি প্রবাহ পরিমাণ প্রায় অর্ধেকের নেমে গেছে। তবে কতদিন বাঁচবে বুড়িগঙ্গা, কতদিন তার সৌন্দর্য ধরে রাখবে তার ইতিহাস আমার জানা নেই। তবে অতি শীঘ্রই এই বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, আজ থেকে প্রায় 400 বছর আগেই এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা শহর গড়ে উঠেছিল। যদি বুড়িগঙ্গা না বাঁচে তাহলে ঢাকা বাঁচবে না, আর যদি ঢাকা না বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে না। মনে রাখতে হবে, নদী আমাদের মায়ের মতো, নদী আমাদের মমতার পাল। প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল কোনো না কোনো নদীকে কেন্দ্র করে। মনে রাখতে হবে, নদী ছাড়া কোন শহর, কোন রাষ্ট্র, কোন নগরী কিংবা কোন সভ্যতা টিকে থাকতে পারে না, আমরাও পারবো না। তাই অতি শীঘ্রই বুড়িগঙ্গা নদীর সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, নদীকে বাঁচাতে হবে। মনে রাখতে হবে, নদী বাঁচলে বাঁচবে দেশ, আমার সোনার বাংলাদেশ।